নওশাদ ভাই, সেলিম সাহেব, অধীর দা এবং এটাও বলছি মিম, সবাইকে এক করে নিন। এই কটা ভোট পাবে না আপনি বুঝতে পারবেন। সবাই যখন ভোট লুট করতে যাবে, এই 4-5টা দল যখন এক হয়ে না তাড়া করবে না, কুত্তার মতো তাড়া করবে। নেপালের ওই সব মন্ত্রীদের তাড়া করে করে মেরেছে দেখছেন তো, বাংলাদেশে হয়েছে ঠিক তেমনই হবে। যদি সংখ্যালঘু ভাই বোনদের আমি করজোড়ে অনুরোধ করছি, আপনারা সবাই সিপিএম, কংগ্রেস, নওশাদ ভাই এবং মিম এখন না হলে কিন্তু 2026-এ আপনাদের জীবনে আরও খারাপ অবস্থা হতে চলেছে। উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে দাঁড়িয়ে বলছেন 21,000 শিক্ষক নিয়োগ করবেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই যে শিক্ষক নিয়োগটা একটা পদ্ধতি আছে, 100 পয়েন্ট রোস্টার মেনে ডিআইদের কাছ থেকে ইনফরমেশন আসলে তবে এটা হয়। উনি ওনার আঁচলে বাঁধা খোলাকুচি পান্ডে, হ্যাঁ, বা ওই টাকা যেমন পুজোতে দেওয়ার 90-95 এটা কিন্তু নিয়ম মেনে হয়। তা উনি যেটা বলছেন, আমরা যারা এই সম্বন্ধে জানি, আমাদের কাছে হাস্যস্কর লাগছে। আর এত বছর পরীক্ষা হয়নি, যা সিট সংখ্যা দিয়েছে সে আগের বছরের প্রায় একটু বাড়িয়েছে। আর 21,000 কেন? আরেকটা প্রশ্ন ওনাকে আমি জিজ্ঞেস করছি, এই 21,000টা কিসের ভিত্তিতে? প্রাইমারি না পিএসসি না গ্রুপ সি? কিসের 21,000টা স্পেসিফিক তো উনি বললেন না 21,000টা কিসের চাকরি। যে সুতরাং আপনি শুনে আসছেন তো, বহুদিন আগে থেকে বলছে আমার হাতে 5 লাখ আছে, আমার হাতে 2 লাখ আছে, শেষ পর্যন্ত দিল 35,000-এর একটা শূন্যপদের বিজ্ঞপ্তি দিল। তাহলে অতগুলো গেল কোথায়? সব 1 লাখ বলছে, সেটা গেল কোথায়? সুতরাং যেগুলো বলেন সেগুলো অসত্য কথা। আজকে আমরা দেখতে পেয়েছি টেট চাকরি প্রার্থীরা 2022-এর তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করেছিল কোথায়? বিধানসভার কাছে। সেখানে পুলিশ তাদের রীতিমতো টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যান। বারংবার পুলিশের এই বর্বরোচিত, কি বলবেন এই বিষয়ে? দেখুন, তার আগে যারা মানে ওই ধর্নায় বা মিছিলে গেছে তাদের উদ্দেশ্যে একটি কথা বলছি। ওরা বাংলাদেশ দেখেছে, ওরা নেপালও দেখেছে, ছাত্ররা সব এক হয়েছে। তাহলে টেট কম করে 2 লাখ হচ্ছে কে পরীক্ষার্থী আছে, হাজির হয়েছে কজন ওখানে? তার মানে ওদের মধ্যে মিল নেই, ওদের মধ্যে দলগত বিভাগ আছে। তাহলে একযোগে হলে তবে তো যে কোনো জায়গায় তারা যত পুলিশ দিক, প্রশাসন দিক, যাই দিক, তারা তো দম আটকে পালিয়ে যাবে। সেই জিনিসটা ওরা করলো না। এবার দ্বিতীয়, এখানে যে 2022 সালের রেজাল্ট বার হলো, টেটের ইন্টারভিউটা হয়নি, আর 2023-এর এখনও রেজাল্ট বার হয়নি। এইটাই প্রশ্ন। আমার প্রশ্ন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের কাছে, তিনি অত্যধিক ভালো লোক, সজ্জন লোক, তিনি কেন বলতে পারছেন না, সাংবাদিক সম্মেলন করে বলে দিন না, এই কারণে আমি এখন কিন্তু রেজাল্টটা বার করতে পারছি না, রেজাল্ট বার করলে কিন্তু আদালতে কেস হবে। তাহলে ওনার বলতে এটা অসুবিধা কি? আমি এইটাই বলছি। বামফ্রন্টের সময় তো আমি এটাই দেখেছি, বামফ্রন্টের সময় দেখেছি, মানে আমি জীবনে কোনো দিন বামফ্রন্টের সাপোর্টার নয়, ভোটও দেয়নি। তাহলে বামফ্রন্ট কিন্তু কোনো রকমের কনফিউশন রাখতো না, সাংবাদিক সম্মেলন করে বলে দিত। তাহলে আপনি মাননীয় চেয়ারম্যান, আপনি সাংবাদিক সম্মেলন করে বলে দিন 2022-এ কী কারণে ইন্টারভিউ আপনি ডাকতে পাচ্ছেন না, আর 2023-এর রেজাল্ট আপনি কেন বার করতে পাচ্ছেন না। বা ওরা ওই যে ওখানে আন্দোলনে করছে, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী ওদের ডাকতে পারতো 5-6 জনকে, ডেকে বলতে পারতো যে আচ্ছা তোমাদের সঙ্গে বসছি, এইটা আমি এতদিনের মধ্যে রেজাল্টটা দেখছি, তাহলে তো মিটে যেত। অর্থাৎ এটা ভয়ানক একটা পরিস্থিতির মধ্যে আছে রেজাল্ট বার করা নিয়ে। আমি তো অন্তত পক্ষে জানি কেসের মধ্যে কেস, তার মধ্যে কেস। সুতরাং 2022-এর রেজাল্ট অথই জলে পড়ে আছে। এটা আমি অন্তত ব্যক্তিগতভাবে যাদের সঙ্গে আমার সম্পর্ক সেখান থেকে আমি পরিষ্কার বলছি, 2022 টেটের ইন্টারভিউয়ের ডাকা মারাত্মক একটা ব্যাপার। কারণ যারা পাস করেছে বলে পরিগণিত হয়েছে, মামলার রেজাল্ট বার হলে তাদের অনেকের চলে যাবে, আবার অনেকে ওখান থেকে এসে পাশে ঢুকবে। এটা একদম পরিষ্কার কথা। সরকার দাবি করছে যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্বচ্ছ রয়েছে, তাহলে চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছেন না কেন?
মানে কি বলবো, যে এত নাকি অসত্য কথা বলে এরা, শিক্ষা দপ্তর, শিক্ষিত লোকজন, আমরা না হয় কম শিক্ষিত, এরা এত মিথ্যাচার কি করে বলে যে যদি কোনো রকমের অসুবিধা না থাকে তাহলে আপনি নিয়ে নিন, এক্ষুনি 2022-এ রেজাল্ট বার করে দিন, ইন্টারভিউয়ের জন্য ডেট দিয়ে দিন, আর 2023-এ রেজাল্ট বার করে দিন, ইন্টারভিউ করে দিন, 2024-এ হয়নি 2025-এ একটা বিজ্ঞপ্তি দিয়ে দিন, কোনো ব্যাপার নেই। কিন্তু নানা রকম অসুবিধা আছে, সেই জন্যে এই চল্লি বললি এই সমস্ত কথা বলছে, আদি জিনিসটা কিন্তু বলতে পারছে না। হ্যাঁ, মাঝে শুনলাম যে চেয়ারম্যান নাকে বলেছে যে ওবিসির জন্য আটকে আছে। আচ্ছা, ওবিসির জন্য যদি প্রাইমারি আটকে থাকে তাহলে ওবিসির জন্য এসএলএসটিটা কী করে পরীক্ষা হচ্ছে? বুঝাতে পারলাম? একই সরকারের দুটো তো ডিপার্টমেন্ট, স্কুল সার্ভিস আর প্রাইমারি সার্ভিস কমিশন, তাহলে দুটো কি করে আলাদা হয়? বোঝাতে পারলাম? সুতরাং এটা টেকনিক্যাল দিক, এই নিয়ে কেউ চেয়ারম্যানকে প্রশ্ন করলে চেয়ারম্যান উত্তর দিতে পারবে না, মুখ্যমন্ত্রী উত্তর দিতে পারবেন। টেকনিক্যাল দিকটা আমি জানি বলে বললাম। 2022-এ টেট চাকরি প্রার্থীরা দাবি করছেন যে 50,000 শূন্যপদ রয়েছে, তাহলে তারা কেন চাকরি পাচ্ছেন না, কি আটকাচ্ছে? দেখুন, 50,000 শূন্যপদ রয়েছে সেটা তো বলছে, আমি এটাকে ঠিক সাপোর্ট করি না। মুখ্যমন্ত্রী তাই বললেন যে শূন্যপদ রয়েছে, চাকরি দিতে পারছেন। হ্যাঁ, শূন্যপদটা কত সেটাই তো বলতে হবে। যে দেখুন, এসসি এসটি ওবিসি এটাকে বলে 100 পয়েন্ট রোস্টার, এই অনুযায়ী কিন্তু শূন্যপদ তৈরি হয়। আমরা আগ বাড়িয়ে বলতে পারবো না 50, 60 কি 35,000 শূন্যপদ, ঠিক আছে? যদিও বহু স্কুল 25,300 কত স্কুল 2012 থেকে 2025-এর জুলাই পর্যন্ত 25,349টা স্কুল পুরো টিচার নেই, অথবা ছাত্র নেই, অথবা পুরোটাই বন্ধ। তাহলে অন্তত পক্ষে 3টে করে শিক্ষক মশাই হলে 75,000 শূন্যপদ হয়, কম করে 75,000 শূন্যপদ হয়। শূন্যপদটা এটা এমনি বলা, শূন্যপদের একটা পয়েন্ট আছে, 100 পয়েন্ট রোস্টার নিয়ে শূন্যপদ হয়। আর মুখ্যমন্ত্রী তো ওখানে বলতে পারেন যে শুধু কেস করছে, সবাই কেস করতে চাচ্ছে, কিন্তু কেন কেস করছে সেটা বলুন। আরেকটা কথা, কেস করলে পিল করে দিচ্ছে, পিল মেরে দিচ্ছে, ঠিক ভালো কথা। তাহলে আপনি বলছেন আপনারা স্বচ্ছ, ভারতবর্ষের অঙ্গরাজ্যের এই প্রথম একজন মুখ্যমন্ত্রী, তিনি বললেন চুরি করেছিলাম, এই তার লিস্ট, তাই না? আমজনতা তো সবাই জানে চুরি করেছিলাম, এইটা তার লিস্ট। দেখুন, এখনও লিস্ট দিয়ে দেবো, গ্রুপ সি আর গ্রুপ ডির এখনও যারা অযোগ্য তাদের লিস্ট আমরা দিয়ে দেবো। তাহলে এইটা যে বলছে তার মানে কি দুর্নীতি করেনি? দুর্নীতি না করলে আপনি লিস্টটা দিচ্ছেন কি করে অযোগ্যদের? তাদের পরীক্ষা বসার অনুমতি দেননি কি করে? বোঝাতে পারলাম? তাহলে দুর্নীতি হয়নি এটা তো বলতে পারবে না। যারা আমরা টেকনিক্যাল দিকটা জানি তাদের, আমাদের ভাষা এটাই, দুর্নীতি হয়েছে বলেই আপনি দুর্নীতিগ্রস্তদের লিস্ট প্রকাশ করেছেন, ওপেন ডোমেনে প্রকাশ করেছেন, এর থেকে আর বলার কি আছে বলুন? যে সমস্ত চাকরি প্রার্থীরা সরকারকে ভোট দিয়ে তাদের পদে এনেছিল, তাদের কাছেই তারা আজ মার খাচ্ছে, জুতো ঝেঁটা খাচ্ছে, কি বলবেন? দেখুন, এটা আমাদের খুব দুর্ভাগ্য যে আমরা বিশেষ করে সংখ্যালঘুরাই এবং হিন্দু ভাই বোন, তারা একেবারে সবাই দলে দলে ভোট দিয়েছিল যে বামফ্রন্ট থেকে আমরা বেঁচে যাব। কিন্তু মানুষ ভুল থেকে শিক্ষা নেয়, কিন্তু এই যে মুখ্যমন্ত্রীকে আনার এই ভুল থেকে শিক্ষা আমরা নিতে পারবো না, কারণ তো যাবে না, যে কে বসে আছে এক সংখ্যালঘু ভোট, তাদেরকে বলে দিচ্ছে আমি যদি না থাকি বিজেপি এসে তোমাদের মসজিদ পুড়িয়ে দেবে, তোমাদের চাকরি বাকরি হবে না, রাস্তা দাড়ি টুপি পরে তোমরা যেতে পারবে না। কেন ভারতবর্ষের কোনো রাজ্যে মুসলমান নেই নাকি? তারা কি দাড়ি টুপি পরে ঘুরে বেড়াচ্ছে না? টুকটাক ঘটনা বহু রাজ্যে ঘটছে, আমাদের পশ্চিমবঙ্গেও ঘটছে। ক্যানিংয়ে একটা মুসলিম ছেলেকে মারলো, বারুইপুরে মেরে দিল, ওই যে গরু নিয়ে যাচ্ছিল আসানসোলে তাদেরও মারলো, ছোট্ট তমান্নাকে বোমা ছুঁড়ে মারলো। তাহলে বিজেপি থেকে কম কোথায় মাননীয় মুখ্যমন্ত্রী? আপনি কোথায় কম? মুসলমানদের বৈজ্ঞানিক উপায়ে মেরে ফেলে দিচ্ছেন, অ্যারেস্ট হচ্ছে মুসলমান, খুন হচ্ছে মুসলমান। বাহ বাবা, কি অদ্ভুত খেলা খেলছেন। আর মুসলমানরা নিজেরা বুঝতে পারছে না নিজেদের ভুলটা কোথায়, নিজেদের দুর্বলতাটা কোথায়, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জানে মুসলমানদের দুর্বলতা কোথায়।
কিন্তু মুসলিমরা বুঝতে পারছে না তাদের দুর্বলতা কোথায়। হিন্দু ভাই বোন, শিক্ষিত ভাই বোন হিন্দু মানুষ, তারা বুঝে গেছে যে ভোট মমতা ব্যানার্জিকে দেবো না, তারা বুঝে গেছে। কিন্তু সংখ্যালঘুদের এই নানা রকম ভয়ের ভিতরে রেখেছে। সংখ্যালঘুদেরও আমি পরিষ্কার করে বলছি আপনার চ্যানেলের মাধ্যমে, আপনারা এখন নওশাদ ভাই, সেলিম সাহেব, অধীর দা, সবার সঙ্গে আমার সুসম্পর্ক, সবার সঙ্গে সুসম্পর্ক। এবং এটাও বলছি মিম, সবাইকে এক করে নিন। এই কটা ভোট পাবে না আপনি বুঝতে পারবেন। সবাই যখন ভোট লুট করতে যাবে, এই 4-5টা দল যখন এক হয়ে না তাড়া করবে না, কুত্তার মতো তাড়া করবে। যেমন নেপালের ওই সব মন্ত্রীদের তাড়া করে করে মেরেছে দেখছেন তো, বাংলাদেশে হয়েছে, ঠিক তেমনই হবে। যদি সংখ্যালঘু ভাই বোনদের আমি করজোড়ে অনুরোধ করছি, আপনারা সবাই সিপিএম, কংগ্রেস, নওশাদ ভাই এবং মিম এখন না হলে কিন্তু 2026-এ আপনাদের জীবনে আরও খারাপ অবস্থা হতে চলেছে। মুসলমানদের বাঁচার পথ একেবারে নষ্ট হয়ে যাবে এই বাংলায়। তো শেষ প্রশ্ন করব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলছেন পশ্চিমবঙ্গে শিল্প আছে, প্রকল্প আছে, কিন্তু একবারের জন্য তিনি বলেনি যে চাকরি আছে। চাকরি আছে তো তার আগে বলেছে 21,000 আমার হাতে চাকরি আছে। আচ্ছা, শিল্পটা কোথায় উনি আমাকে বলতে পারবেন? এই যে যত শিল্প সবগুলো তারা চলে গেছে। নতুন যে শিল্প বিদেশে যাচ্ছিল বলে শুধু কি বলে ওই শিল্পপতি আনতে গেছিল। কোন জায়গায় হয়েছে বলুন তো? একটা ছিল ওই সৌরভকে নিয়ে নাচানাচি করছিল, সে ওখানে ইস্পাত কারখানা করবে। কই হয়েছে ইস্পাত কারখানা? যে সুতরাং এইভাবে মানুষের মিথ্যা কথা বলে কতদিন আর আপনি নিয়ে যাবেন? পরিযায়ী শ্রমিক হয়েছে, তারা বাইরে চলে যাচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলছি, অনেকে এসছে, তাদের ফিরে এসছে, তাদের বলছে তারা ফর্ম ফিল আপ করতে পারছে না। আবার তাদের বলছে তোমরা কোন পার্টি করো, তবে জেনে শুনে তবে দেবো। তোমাদের পরিচয়পত্র কি? তোমরা যে পরিযায়ী শ্রমিক, পরিচয়পত্র কি? আমাকে কয়েকজন বলল, কোট আনকোট। তাহলে এই সরকার মানুষের কাছে একটা ত্রাস হয়ে গেছে। সাধারণ মানুষের কাছে, প্রান্তিক মানুষের কাছে একটা ত্রাস হয়ে গেছে। জমি মাফিয়া, তোলাবাজ, শিক্ষা দুর্নীতি সব কিছু শেষ, কয়লা বালি সব কিছুই শেষ। বালিটা আপনি দেখলেন কিছুদিন আগে, সে সাইকেলের গ্যারেজ চালাতো, তার বিল্ডিং দেখুন, সে বালি চুরি করেছে, বালি তুলে তুলে বিক্রি করে। কার মদতে? মুখ্যমন্ত্রী আপনি জানেন না? এটা তো বাংলাদেশ থেকে গরু আসছে না, বা বাংলাদেশ থেকে ওই যে কি বলে রোহিঙ্গা আসছে না, আপনার রাজ্যে হচ্ছে। তা আপনার পুলিশ প্রশাসন কি করছিল? আপনার ইন্টেলিজেন্স কি করছিল? যে সুতরাং বাঙালিদের অবস্থা খুব খারাপ, শোচনীয় থেকে মহাশোচনীয়। আর পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের একজোট হতে হবে। মোহাম্মদ সেলিম, নওশাদ ভাই আর অধীর দা এবং মিমকে সঙ্গে নিতে হবে, তাহলে এই তৃণমূলের 2026 শেষ। আপনি কি সাংবাদিক হতে চান? জিআই আপনাদের জন্য নিয়ে এলো সুবর্ণ সুযোগ, মোবাইল জার্নালিজম শর্ট কোর্স। মাত্র 2 মাসেই আপনি হয়ে উঠুন সফল ইউটিউবার, সফল ব্লগার কিংবা সফল সাংবাদিক। আপনার হাতের মোবাইল হ্যান্ডসেটই আপনার অফিস, আপনার স্টুডিও, যেখান থেকে আপনি অনায়াসেই দ্রুত উপার্জন করতে পারবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। প্রতি রবিবার হাতে কলমে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা স্টুডিওতে ক্লাস শেষে সার্টিফিকেট এবং জনপ্রিয় ইউটিউব চ্যানেলে ইন্টার্নশিপ করার বিশেষ সুযোগ। কোর্স সম্বন্ধে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া মোবাইলে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা কলেজ স্ট্রিট মোড় 90/6A মহাত্মা গান্ধী রোড, কলকাতা 7।